আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক উপলক্ষে আমরা যে ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসছি সেটার আজকে বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় লেকচার হতে যাচ্ছে। আমরা অলরেডি বাংলা দ্বিতীয় পত্রের দুইটা লেকচার করে ফেলেছি, যেখানে তোমার প্রথম লেকচারে চ্যাপ্টার 1 আর 2 পড়েছিলাম এবং দ্বিতীয় লেকচারে আমরা চ্যাপ্টার 3 আর 4 পড়েছি। আশা করি তোমরা সবাই ওই ক্লাসগুলো অলরেডি করে ফেলেছো। যারা করো নাই তাদেরকে বলবো আমাদের পেজে অলরেডি সেই ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, তোমরা ওই ক্লাসগুলো করে নিও। আমরা আজকে পড়বো বাংলা দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 5, 6 and 7, যেগুলো আমার এগুলো আমাদের অনেক ছোটো ছোটো চ্যাপ্টার। এগুলো পড়তে তোমাদের খুব মজা লাগবে, ছোটো ছোটো চ্যাপ্টারগুলো। আমরা কিন্তু অলরেডি তোমার একদম ক্রিয়ার কাল পর্যন্ত পড়ে ফেলেছি। এখন আমাদের যে নতুন যেগুলো পড়তে হবে সেগুলো আজকে আমরা পড়ব শব্দ গঠন, বাক্য এবং বিরাম চিহ্ন নিয়ে। আজকে আমাদের লেকচারে এই 3টা চ্যাপ্টার থাকবে। আমি বারবার বলতেছি এগুলো অনেক ছোট ছোট চ্যাপ্টার এবং অনেক সহজ চ্যাপ্টার। আমার সাথে একটু সময় ক্লাসটা পুরাটা করো, ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে কোনো সমস্যা হবে না এবং অনেক ভালো করে তোমরা এই চ্যাপ্টারগুলো বুঝবা। তো আমি কথা না বাড়িয়ে তোমাদের জন্য চ্যাপ্টারগুলো শুরু করছি। আমরা প্রথমেই পড়ব গিয়ে আমরা শুরু করতেছি গিয়ে তোমার চ্যাপ্টার 5 দিয়ে, যেটা শব্দ গঠন। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি অনেকগুলা পড়ে ফেলেছি। আমরা কিন্তু মোটামুটি এখন শব্দ ধ্বনি এগুলো সম্পর্কে আমাদের ভালোই আইডিয়া থাকার কথা। আচ্ছা, তো এই যে আমাদের আমরা আমাদের পঞ্চম পরিচ্ছেদে চলে আসলাম, যেটা আমাদের শব্দ গঠন। আচ্ছা, শব্দ জিনিসটা কি? আমাদের নিশ্চয়ই শব্দ সম্পর্কে এখন অনেক ভালো একটা আইডিয়া আছে। শব্দ কি, আমরা যে ধ্বনি পড়ে আসছি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এরকম কতগুলা ধ্বনির সমন্বয়ে তোমার যদি কোনো অর্থপূর্ণ ধ্বনির সমন্বয়ে যে অর্থপূর্ণ একটা মনের ভাব তৈরি হয়, সেটাই তোমার শব্দ। তাহলে শব্দ তৈরি হয় মেনলি আমাদের কতগুলো ধ্বনির সমন্বয়ে। তো এই জিনিসটা দেখবো এখানে শুরু হয়েছে আচ্ছা, আমরা জানি শব্দ আমাদের শুরু হয় মিলন হয় ধ্বনির সমন্বয়ে। এখন শব্দ অনেক ধরনের শব্দ থাকে, যেমন আমাদের বইয়ে ফার্স্ট টপিকই দেখো ধনাত্মক শব্দ, এছাড়া অনুকার শব্দ, শব্দদ্বৈত আছে ইত্যাদি। তো আমরা শুরু করতেছি ধনাত্মক শব্দ দিয়ে। আচ্ছা, তো বাংলা দ্বিতীয়র বাকি দুইটা ক্লাস যারা করেছো তারা অলরেডি জানো, আমি তোমাদের বই দাগিয়ে দাগিয়ে পড়তে বলি, আমি নিজেও তোমাদের দাগিয়ে দিই, বলে দিই যে কোন জায়গাটা আন্ডারলাইন করতে হবে, কোন জায়গাটা থেকে কি আসবে। যারা থার্ড লেকচারটাই প্রথমে করতেছো তাদের জন্য বলবো তোমরা তোমাদের নিজেদের টেক্সট বুকটা সাথে রাখবা। আমার কাছে 2020 সালের টেক্সট বুকের সংস্করণটা আছে, তো মেবি তোমাদের সাথে একটা দুইটা তথ্য একটু অন্যরকম হতে পারে, বাট ম্যাক্সিমাম তোমরা এই বইয়ের মতো করেই ওই বইও অনেকটাই মিল খুঁজে পাবা। তো আমি যে জিনিসগুলো দাগাবো, যেই উদাহরণগুলো দাগায় দেবো, তোমরা নিজেদের বইয়ে এই উদাহরণগুলো দাগায় নিবা, যাতে ভবিষ্যতে তোমাদের এইগুলা খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। তো আমরা এখানে দেখো ধনাত্মক শব্দ, অনুকার শব্দ এবং শব্দদ্বৈত এগুলো নিয়ে পড়বো। ফার্স্টে শুরু আমাদের ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দটা কি? ধনাত্মক শব্দ কোনো কিছুর অস্বাভাবিক, কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলা হয় ধনাত্মক শব্দ। মানে কিছু স্বাভাবিক শব্দ বা কাল্পনিক শব্দ দুইটাই ধনাত্মক শব্দ। যেমন আমি একদম সহজ উদাহরণ দিই, আমরা জানি কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, তো এইটা ওয়ান টাইপের তোমার ধনাত্মক শব্দ, যেটা একটা স্বাভাবিক শব্দ। আবার তোমার আমরা অনেক শব্দ তোমার কাল্পনিক অনুকৃতি করে থাকি, যেমন তোমার পাতার মর্মর শব্দ, এইসব টাইপের শব্দ, এগুলো সবগুলো আমার এই ধনাত্মক শব্দের মধ্যে পড়বে। এই যে যেমন এখানে দেওয়া আছে ঘেউ ঘেউ, মর্মর, ঠাটা, তাহলে এগুলো আমার কি ধনাত্মক শব্দের উদাহরণ। এই ধনাত্মক শব্দের ক্রাইটেরিয়া কি? ধনাত্মক শব্দ কিছু স্বাভাবিক অথবা কিছু কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দ। তো এই যে যেমন এখানে ঘেউ ঘেউ ছিল, যেটা কুকুরের ডাক বা ধ্বনি, মর্মর যেটা গাছ ভেঙে পড়ার শব্দ, ঠাটা যেটা গিয়ে তোমার রোদের তীব্রতার অনুভব। এই যে রোদ যে পড়ে, রোদ কি আসলে ঠাটা শব্দ করে, বাট আমরা কিন্তু ঠাটা দিয়ে রোদের তীব্রতাটাকে বুঝাচ্ছি। তো এটা আবার আমার কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট হয়ে গেছে। তো এরকম স্বাভাবিক শব্দ এবং কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দ, এই দুইটা জিনিস মিলে হচ্ছে ধনাত্মক শব্দ। এখানে জাস্ট এই জিনিসটুকু জানতে হবে তোমাদের, বাংলা ভাষায় ধনাত্মক শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই।
বাংলা ভাষায় ধনাত্মক শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। ওদেরকে যদি ইন্ডিভিজুয়ালি কোনো সেন্টেন্সে ইউজ করো তাহলে ওরা সুন্দর একটা শব্দ দিবে, বাট আলাদা আলাদা করে শুধু ঘেউ ঘেউয়ের কোনো শব্দ নেই। কুকুরটি ঘেউ ঘেউ করছে বললে এখানে হচ্ছে ওই জিনিসটা অর্থপূর্ণ হবে, কিন্তু শুধু ঘেউ ঘেউকে তুমি অন্যভাবে বা অন্য কোনো আলাদা অর্থে ব্যবহার করতে পারবা না। তো এখানে দেখো তোমার হচ্ছে এই যে আমরা ধনাত্মক শব্দর অনেকগুলো টাইপ আছে এখানে দেখবা। যেমন শুরু করেছে আমাদের বইয়ে হচ্ছে মানুষের ধ্বনির অনুকৃতি, জীবজন্তুর ধ্বনির অনুকৃতি, বস্তুর ধ্বনির অনুকৃতি, অনুভূতির কাল্পনিক অনুকৃতি, এই 4টা জিনিস দিয়ে। তো আমরা এই 4টা জিনিস থেকে কয়েকটা করে তোমার হচ্ছে উদাহরণ পড়ব এবং যেটা ইম্পর্টেন্ট সেটার পাশে স্টার্ট দিয়ে আন্ডারলাইন করে রেখে দিব। যেমন আমি শুরু করতেছি ফার্স্টেই হচ্ছে গিয়ে মানুষের ধ্বনির অনুকৃতি দিয়ে। ভেউ ভেউ, লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করলো। হি হি, এত হি হি করে হাসার কারণ কি? ট্যাটে, কানের কাছে এত ট্যাটে করো না তো, মাথা ধরে গেল। গুনগুন, মেয়েটি গুনগুন করে গান গাইছে। খক খক, বুড়ো লোকটি খক খক করে কাশছে। এই ওয়ার্ডগুলো দেখবা তোমরা নিজেরাও কখনো না কখনো কোনো না কোনো কারণে ইউজ করেছো বা শুনতে পারো। তো এগুলো হচ্ছে মানুষের ধ্বনির অনুকৃতি। এখানে যে ধ্বনিগুলো করা হয়েছে সবগুলো মানুষ। এই যে লোকটা ভেউ ভেউ করে কান্না করছে, হি হি করে একজন হাসছিল, ট্যাটে করতেছিল মানে কানের কাছে এসে ঘুরঘুর করতেছিল, কথা বলতেছিল, গুনগুন করে গান গাচ্ছিল, বুড়ো লোকটি খক খক করে কাশছিল। এর মধ্যে আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি থাকে সেটা হচ্ছে গিয়ে এই ট্যাটে, কানের কাছে এসে ট্যাটে করো না তো, মাথা ধরে গেল। এটা কি কেমন টাইপের ধনাত্মক? এর প্রথম কথা, এটা হচ্ছে একটা ধনাত্মক শব্দ। ট্যাটে, এটা হচ্ছে একটা ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দের মধ্যে কোন টাইপ? ধনাত্মক শব্দের মধ্যে এটা হচ্ছে মানুষের ধ্বনির অনুকৃতি। তারপর যদি এখানে দেখো, এখানে আছে জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। জীবজন্তুর ধ্বনির অনুকৃতির মধ্যে আমার কি কি এক্সাম্পল আছে? আমার আছে ঘেউ ঘেউ, যেমন কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে। মিউ মিউ, বিড়ালটি মিউ মিউ করে ডেকে কোলে এসে বসলো। কুহু কুহু, বসন্তে কোকিল ডাকে কুহু ডেকে উঠে কুহু কুহু রবে। কাকা, কাকগুলো একসাথে কাকা করে ডেকে উঠলো। গড় গড়, বাঘটি রাগে গড় গড় করতে লাগলো। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার জন্য এই বাঘটি রাগে গড় গড় করতে লাগলো। তো এখানে এগুলা কিন্তু মানুষরা এই ধরনের ধ্বনি তোমার হচ্ছে উচ্চারণ করে না। এই রকমের ধ্বনি আমরা পেয়ে থাকি বিভিন্ন তোমার হচ্ছে জীবজন্তু থেকে। তো এগুলোও এক টাইপের ধনাত্মক শব্দ, কিন্তু এগুলো হচ্ছে মানুষের অনুভূতির ধনাত্মক শব্দ না, এগুলো হচ্ছে তোমার জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। তারপর যদি দেখো এখানে বস্তুর ধ্বনির অনুকৃতি, এতক্ষণ পর্যন্ত আমরা জীবিত বস্তুর উপর ছিলাম। যেমন প্রথমে পড়ছি মানুষের ধ্বনির অনুকৃতি, পরে পড়লাম হচ্ছে তোমার বিভিন্ন জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। এখন দেখবা আমরা পড়তেছি হচ্ছে বস্তুর ধ্বনির অনুকৃতি। যেমন কি আছে? ঘজ ঘজ, কৃষকেরা ঘজগজ করে ধান কেটে চলেছে। মরমর, গাছটা মরমর করে ভেঙে পড়ল। গুড়গুড় হচ্ছে গুড়গুড় করে মেঘ ডাকছে। কল কল, কল কল হচ্ছে কলকল করে নদী বয়ে চলেছে। ঝমঝম, ঝমঝম করে বৃষ্টি নামলো। এখানে দেখো তোমার হচ্ছে গুড়গুড় করে মেঘ ডাকছে, ঝমঝম করে বৃষ্টি নামলো, দুইটা ওয়ার্ডে প্যাচ লাগাবা না। এগুলো হচ্ছে বস্তুর ধ্বনির অনুকৃতি। হ্যাঁ, তাহলে আমরা কি কি দাগিয়েছি এখান থেকে? আমরা দেখলাম ঘজ ঘজ, কৃষকেরা ঘজ ঘজ করে ধান কেটে চলেছে। মরমর, গাছটা হচ্ছে মরমর করে ভেঙে পড়লো। আর ঝমঝম, ঝমঝম করে হচ্ছে বৃষ্টি নামলো। পরবর্তীতে আমরা আসছি হচ্ছে অনুভূতির কাল্পনিক অনুকৃতি। আচ্ছা, এখন অবধি কাল্পনিক অনুকৃতি আমরা পড়ি নাই। চতুর্থ টাইপে এসে আমরা পেয়েছি হচ্ছে তোমার এই কাল্পনিক অনুকৃতি। কাল্পনিক অনুকৃতি কি দেখো তো? ঝিকিমিকি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। ঠাটা, ঠাটা রোদে ঘুরে বেরিও না। কুটকুট, মশাই কুটকুট করে কামড়াচ্ছে। ছমছম, ভয়ে গা ছমছম করছে। চোচো, খিদায় পেট চোচো করছে। এগুলো সবগুলাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জাস্ট একবার করে। এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট বলে এরকম না যে তোমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে, জাস্ট এই জিনিসটাকে রিডিং দিবা, সেন্টেন্সগুলোকে রিডিং দিবা। তোমাদের কোয়েশ্চেন কখনো বইয়ের বাইরে থেকে আসে না। তোমাদের যদি এক্সাম্পল দেয়, তোমাদের বইয়ে যে এক্সাম্পলগুলো আছে ওই এক্সাম্পলগুলো থেকেই তোমাদের কোয়েশ্চেনে উত্তরও ওইটা থাকবে এমসিকিউ এর। বাকি যে অপশনগুলো সেগুলোও তোমাদের বই থেকে দেওয়া হবে। বইয়ের বাইরে থেকে টিচাররা কখনো বানায় কোয়েশ্চেন করে না। সো সেই জন্য তোমরা হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন যদি একবার করে রিডিংও দাও, তোমরা অনেকগুলা আনসারই নিজেরাই দিয়ে দিতে পারবে। যেমন দেখো এখানে অনুভূতির কাল্পনিক অনুকৃতির মধ্যে আমরা পড়লাম ঝিকিমিকি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। ঠাটা হচ্ছে ঠাটা রোদে ঘুরে বেরিও না। কুটকুট হচ্ছে কি? মশাই কুটকুট করে কামড়াচ্ছে। ছমছম হচ্ছে ভয়ে গা ছমছম করছে। চোচো হচ্ছে খিদায় পেট চোচো করছে। আচ্ছা, এখন ধনাত্মক শব্দ শেষ। ধনাত্মক শব্দ শেষ করার পর এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে অনুকার শব্দ। ধনাত্মক শব্দ
পরে আমরা আসছি অনুকার শব্দ। অনুকার শব্দ জিনিসটা কি? এটা হচ্ছে অনুকরণে বা বিকারে, শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছে অনুকার শব্দ। অনুকার শব্দ ধনাত্মক শব্দ, রকম, ফের, মাত্র, এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। অনুকার শব্দ হচ্ছে ধনাত্মক শব্দরই রকম, ফের, মাত্র। আচ্ছা, তো অনুকার শব্দ কি? শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় সেগুলাই হচ্ছে অনুকার শব্দ। আর অনুকার শব্দ হচ্ছে ধনাত্মক শব্দেরই একটা রকম, ফের একটা টাইপ। যেমন দেখো অনুকার শব্দ কি কি আছে? আবল তাবল, নোমান সকাল থেকে আবল তাবল করে বকে চলেছে। কাপড় চোপড়, মা বাইরে যাওয়ার জন্য কাপড় চোপড় তৈরি হয়ে কাপড় চোপড় পরে তৈরি হয়ে বসে আছেন। খাবার দাবার হচ্ছে এইমাত্র খাবার শেষ হয়েছে। গোছগাছ হচ্ছে জিনিসপত্র গোছগাছ করে নাও, এক্ষুনি বেরোবো। চোটপাট, আমাকে চোটপাট করে লাভ হবে না। জড়সড়, ভয়ে ছেলেটি জড়সড় হয়ে আছে। তো এখান থেকে আমার জন্য ইম্পর্টেন্ট কোনটা? আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই জড়সড়টা। ভয়ে ছেলেটা হচ্ছে জড়সড় হয়ে আছে। দেন আমরা যদি পরের পেজে যাই, দেখো এখানে তোমার হচ্ছে আছে টেনে টুনে, যেমন মেয়েটি টেনে টুনে পাশ করেছে। ফিটফাট, হীরা সবসময় ফিটফাট থাকে। ঝকঝকে, এইটা আমার জন্য ইম্পর্টেন্ট। সরি, বকে ঝকে, যেমন তুমি হচ্ছে শুধু বকে ঝকে কি ছেলে মেয়ে মানুষ করা যায়, এইটা তোমরা দাগ দিবা। তারপর আসি মিটমাট, সমস্যাটি মিটমাট হয়ে গেছে। রান্না বান্না, রান্না বান্না শেষ, এবার হচ্ছে খাবার পালা। শেষমেশ কি? ঘটনাটি শেষমেশ বড় কর্তার কানে গিয়ে উঠলো। হাবাগোবা, হাবলো এখনো হাবাগোবাই থেকে গেল। এখানে এত ইম্পর্টেন্ট কিছু দেখছি না, আমি তোমাদের যে দুইটা দাগিয়ে দিলাম জড়সড় আর বকে ঝোঁকে, এই দুইটাতেই তোমরা দাগিয়ে রাখো। নেক্সটে আমরা আসছি হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দটাকে তোমরা যদি বিশ্লেষণ করি আমরা, আচ্ছা আমরা যদি দ্বিরুক্ত শব্দটাকে বিশ্লেষণ করি, দ্বিরুক্ত শব্দ, দ্বি মানে হচ্ছে দুই, রুক্ত মানে হচ্ছে উক্ত। মানে এক কথায় একটা শব্দকে দুইবার উচ্চারণ করা বা একটা শব্দকে দুইবার তোমার হচ্ছে উক্ত করা, উচ্চারণ করা, এটাই হচ্ছে আসলে দ্বিরুক্ত শব্দ। এখন এখানে দ্বিরুক্ত শব্দ বলতে ভাই মেইনলি বোঝানো হচ্ছে কোনো একটা শব্দকে দুইবার উচ্চারণ করছো, অথবা তোমার হচ্ছে এই শব্দটারই পরিবর্তিত একটা রূপকে মানে কোনোভাবে আমরা হচ্ছে দুইবার ওই শব্দটাকে ব্যবহার করতেছি, এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। এই যে দেখো, আমরা যদি বইয়ের মতো করে যাই, বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে তোমার হচ্ছে যে অর্থ প্রকাশ পায়, সেগুলোকে তুমি যদি দুবার ব্যবহার করো তাহলে সেই অর্থের সম্প্রসারণ ঘটবে বা বিশেষভাবে জোরালো হবে। অর্থাৎ আমি একবার শব্দটাকে ইউজ করলে শব্দটা যত ছিল, দুইবার ব্যবহার করলে শব্দটা আরও তোমার হচ্ছে মানে এক হইতে পারে অর্থ চেঞ্জ হয়ে গেছে, দ্বিতীয় হইতে পারে জোরালো হবে, অথবা কোনো না কোনোভাবে ওই ওয়ার্ডটা একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। যেমন আমাদের বইয়ে দেখো সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, আমার জ্বর হয়েছে। আমার জ্বর হয়েছে মানে কি? তোমার হচ্ছে তুমি অসুস্থ, তোমার জ্বর হয়েছে। আমার জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর কিন্তু আবার এখানে তোমার অসুস্থ হওয়া বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে তোমার হচ্ছে খারাপ লাগতেছে, জ্বর জ্বর ভাব লাগতেছে, তোমার জ্বর হয়ে গেছে, এই জিনিসটা ইনক্লুড করে নাই। তো এভাবে তুমি হচ্ছে একটা শব্দকে একবার লিখলে আর একটা শব্দকে দুইবার লিখলে দুই ধরনের অর্থ হয়ে যেতে পারে। এই জিনিসটাই হচ্ছে আমাদের দ্বিরুক্ত শব্দ। তো আমরা নানা রকম দ্বিরুক্ত শব্দ ব্যবহার করি, কিন্তু মেইনলি আমরা যে দৈনন্দিন জীবনে দ্বিরুক্ত শব্দ ব্যবহার করি তাকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? দ্বিরুক্ত শব্দকে হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেখানে আছে শব্দের দ্বিরুক্তি বা শব্দদ্বৈত, পদের দ্বিরুক্তি বা পদদ্বৈত, আর হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। আমরা হচ্ছে এই 3 টাইপের দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে থাকি। এদের মধ্যে শব্দদ্বৈত জিনিসটা কি? শব্দদ্বৈত হচ্ছে একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়ে, একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত। মানে একটা শব্দই তোমার হচ্ছে যখন দুইবার ব্যবহার করবা তখন অন্য টাইপের একটা অর্থ চলে আসবে, এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি তোমার দ্বিরুক্ত শব্দ। যেমন তোমার হচ্ছে এই দ্বিরুক্ত শব্দ কিভাবে গঠন হতে পারে? দ্বিরুক্ত শব্দ গঠন হতে পারে হচ্ছে একই শব্দ দুবার ব্যবহার করে। যেমন এখানে আছে বছর বছর, বস্তা বস্তা, ফোঁটা ফোঁটা, আস্তে আস্তে, চলতে চলতে। এগুলোর মধ্যে এখান থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে হচ্ছে এই ফোঁটা ফোঁটা, বারান্দার ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। দেন হচ্ছে বস্তা বস্তা, বস্তা বস্তা ধান ভরে নিয়ে ট্রাকটি চলে গেল। এই দুইটা কিসের উদাহরণ? এই দুটো হচ্ছে দ্বিরুক্ত শব্দের উদাহরণ। দ্বিরুক্ত শব্দের মধ্যে এই দ্বিরুক্ত শব্দগুলো কিভাবে গঠন করা হয়েছে? এই দ্বিরুক্ত শব্দগুলো গঠন করা হয়েছে হচ্ছে একই শব্দ দুবার ব্যবহার করে। তারপরে দেখো এখানে আরও আছে মনে মনে, জনে জনে, কথায় কথায়, খেয়ে খেয়ে, বলে বলে। মনে মনে, মনে মনে পড়ার চেয়ে আওয়াজ করে পড়া ভালো।
তারপর হচ্ছে খেয়ে খেয়ে, এই সমাজে অনেকেই খেয়ে খেয়ে দেহটা আলুর বস্তার মতো করে ফেলেছে। এই ওয়ার্ডগুলা কি? এগুলো হচ্ছে দ্বিরুক্ত শব্দ। এবং এগুলো কেমন দ্বিরুক্ত শব্দ? এগুলো হচ্ছে তোমার একই শব্দ পরপর দুবার ব্যবহার করে তৈরি করা দ্বিরুক্ত শব্দ। আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা ভাবেও আমরা দ্বিরুক্ত শব্দ তৈরি করতে পারি। আমরা প্রথমে দ্বিরুক্ত শব্দ তৈরি করেছিলাম কি? একই শব্দ পরপর দুবার ব্যবহার করে। এখন করব হচ্ছে একই শব্দের সমার্থক প্রায় আর একটি শব্দ ব্যবহার করব। এখন আমরা হচ্ছে একই শব্দের সমার্থক আরেকটি শব্দ ব্যবহার করে দ্বিরুক্ত শব্দ করব। যেমন আশা ভরসা। দেখো এখানে আশা ভরসা দুইটা জিনিসের অর্থ কিন্তু প্রায় সেম। তো আমরা কি করি? যেমন আগেরটাতে একই শব্দ, আশার শেষে আশাই বসতো, কিন্তু আশা আশা ওয়ার্ডটা কেমন হয়ে যায়? তো সেক্ষেত্রে আমরা কি করি? একটা ওয়ার্ডকে একটু চেঞ্জ করে অথবা মানে ওইটার প্রায় সমার্থক শব্দ ব্যবহার করে আমরা হচ্ছে তোমার দ্বিরুক্ত শব্দ করে থাকি। যেমন হচ্ছে আশা, এখানে আমি সবগুলাই পড়বো, বাট যেগুলোকে দাগ দিব সেগুলোই তোমরা দাগ দিবা। যেমন হচ্ছে তোমার আশা ভরসা, আত্মীয় স্বজন, কথাবার্তা, চালচরণ, ঢাকঢোল, ধন দৌলত, ভয় ডর, মাথামুন্ডু, সুখ শান্তি। এখানে প্রত্যেকটা ওয়ার্ড দেখো, একটা ওয়ার্ড আর পরের ওয়ার্ডটা মোটামুটি একই অর্থ বা সমার্থক, কিন্তু এদেরকে হচ্ছে আমরা একসাথে ইউজ করে দ্বিরুক্ত শব্দ তৈরি করেছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে তোমার পরের অংশে যাই, যেখানে বলা হয়েছে জোর শব্দের পর আংশিক পরিবর্তন করে। আমরা একই শব্দ ব্যবহার করে দ্বিরুক্ত করেছি, তারপর হচ্ছে প্রায় সমার্থক শব্দ ব্যবহার করে দ্বিরুক্ত করেছি। এখন হচ্ছে আমরা তোমার জোর শব্দের পর আংশিক পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ করব। যেমন এখানে আছে কাছাকাছি, চেয়ে চিনতে, ডাকাডাকি, মারধর, রাগারাগি ইত্যাদি। এদের মধ্যে আমাদের যে জিনিসটা আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাকাডাকি এবং মারধর। যেমন দেখো এখানে আমাকে ডাকাডাকি করার দরকার হবে না, সময় মতো চলে যাব। এত মারধর খেয়েও চোরটি চুরি করে করা মালামাল ফেরত দিল না। এই জিনিসগুলো হচ্ছে কি আমার জোর শব্দের পরে আংশিক একটু পরিবর্তন করে, আমি হচ্ছে জোর শব্দের পরে আংশিক একটু পরিবর্তন করে তোমার হচ্ছে এই যে আমাদের এই দ্বিরুক্ত শব্দগুলো তৈরি করেছি, যেমন ডাকাডাকি, মারধর ইত্যাদি। ওকে, তারপরে সেখানে এখন আসছে বিপরীত শব্দ যোগে। একই শব্দ, প্রায় সমার্থক শব্দ, তারপর ছিল হচ্ছে অন্য টাইপের প্রায় সমার্থক শব্দের পরটা কি ছিল? প্রায় সমার্থক ছিল আংশিক পরিবর্তন করে। এখন চলে আসছে একদম পুরো বিপরীত শব্দ যুগে। এখন আর শব্দই পুরো বিপরীত করে ফেলবো। যেমন এখানে কি আছে? আসল নকল, আসা যাওয়া, ইচ্ছা অনিচ্ছা, বেচা কিনা, জন্ম মৃত্যু, দেনা পাওনা। এখন আসল নকল চেনা বড় দায়। উৎসবের বাজারে বেচা কিনা বেশ জমে উঠেছে। জন্ম মৃত্যু সৃষ্টিকর্তার হাতে, দেনা পাওনা মিটিয়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচলাম। এখানে কি একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের কমপ্লিটলি অপোজিট। আচ্ছা দেখো, তোমার ভালো মন্দ, হার জিত, মানুষের চরিত্রের ভালো মন্দ দুদিকেই থাকে, হার জিত, খেলায় হার জিত থাকবেই। এখন দেখি আমরা অনুকার ধ্বনি যুগে কিভাবে আমরা দ্বিরুক্ত শব্দ তৈরি করতে পারি। অনুকার ধ্বনি যুগে যেমন টুপটাপ, টুংটাং, চিকচিক, শনশন, ছলছল, টনটন। টুপটাপ, যেমন টুপটাপ করে বৃষ্টি পড়ছে। টুংটাং, চুরি বাজে টুংটাং, চিকচিক করে বালি কোথানায় কাদা, শনশন করে বায়ু বয়, তার চোখ ছলছল করছে, হাতটা ব্যথায় টনটন করছে। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা তোমার ডিফারেন্ট টাইপসের শব্দ তৈরি করতে পারি। অনুকার শব্দ আর ধনাত্মক শব্দর পড়া আমাদের জন্য এইটুকুই ছিল। তো অনুকার শব্দ, ধনাত্মক শব্দ, অনুকার শব্দ কিভাবে তৈরি করছিলাম, ধনাত্মক শব্দ কিভাবে তৈরি করতেছিলাম, এবং সেইটার উদাহরণগুলো তোমরা সবাই ভালো মতো একবার রিডিং দিবা। আমরা পরের তোমার হচ্ছে পঞ্চম অধ্যায়ের পরের পার্টে আসছি, যেটা হচ্ছে শব্দ গঠন নিয়ে আলোচনা করছে। মানে তোমাকে হচ্ছে এখানে শব্দ গঠনের তোমার হচ্ছে প্রাথমিক ধারণা দিয়েছে। আচ্ছা, এক বা একাধিক, আমি শুরুতে বলেছিলাম না ধ্বনির সমষ্টিকে বলা হয় শব্দ। এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনি, ধ্বনির সমষ্টি হয়ে গেলেই সেটা শব্দ হয়ে যাবে না, সেটাকে হতে হবে হচ্ছে তোমার অর্থপূর্ণ। তাহলে এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হচ্ছে গিয়ে শব্দ, এবং এই অর্থ হচ্ছে শব্দের প্রাণ। এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে বলা হচ্ছে শব্দ, এবং এই অর্থই হচ্ছে গিয়ে আমার শব্দের প্রাণ। তো
তো শব্দে বাক্যে ব্যবহারের মাধ্যমে মানুষ মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে। এজন্য নতুন নতুন শব্দ গঠন করতে হয়। নানা উপায়ে শব্দ গঠন করা যেতে পারে। যেমন শব্দ গঠন করা কি করতে পারি আমরা, হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে কার যুক্ত করতে পারি, ব্যঞ্জন বর্ণের সাথে কার যুক্ত করতে পারি। আচ্ছা, তোমরা যারা তোমার হচ্ছে প্রথম লেকচার করেছো তারা অলরেডি জানো আমাদের কার আছে টোটাল 10টা। আমরা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে কার যুক্ত করে, কার জিনিসগুলা কি, কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আমরা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে কার যুক্ত করে তোমার বিভিন্ন শব্দ তৈরি করতে পারি। যেমন বা যুগ বর সাথে আকার এবং রর সাথে হচ্ছে রসিকার যুগ করে বাড়ি, তর সাথে রিকার এবং মূর্ধন্য হয়ে গেল তৃণ। এভাবে আমরা কার যুক্ত করে শব্দ তৈরি করি। ব্যঞ্জন বর্ণের সাথে আমরা ফলা যোগ করে শব্দ তৈরি করতে পারি। ফলা কি বলতো? ফলা হচ্ছে গিয়ে ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপ। ফলা আছে টোটাল 6 রকম। যেমন আমরা কর সাথে র যুক্ত করে ক্রয় বক্র তৈরি করতে পারি, কর সাথে ল যুক্ত করে ক্ল, কইল, ক্লান্ত, এগুলো তৈরি করতে পারি। এগুলো হচ্ছে আমাদের শব্দ গঠনের প্রাথমিক উপায়। এখন আমরা দেখব শব্দ কেমন টাইপের হতে পারে। হ্যাঁ, দেখো এখানে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। কিছু কিছু শব্দ আছে যেগুলাকে তুমি আর ভাঙতে পারবা না, ওগুলাকে ভাঙলে আর অর্থপূর্ণ শব্দ পাবে না, তার মানে বিশ্লেষণ করতে পারবা না। এগুলো হচ্ছে মৌলিক শব্দ। কি কি আছে মৌলিক শব্দ? হাত, পা, মুখ, ফুল, পাখি, গাছ। এগুলো হচ্ছে আমার মৌলিক শব্দ। হাত, পা, মুখ, ফুল, পাখি এবং গাছ, এইগুলা ভালো করে মনে রাখতে হবে। এগুলো আমরা কি করতেছি? এগুলো হচ্ছে মৌলিক শব্দ, এদেরকে আমরা আর বিশ্লেষণ করতে বা ভাঙতে পারবো না। নেক্সট দেখো, কিছু শব্দ আছে যা বিভিন্ন উপায়ে বা প্রক্রিয়ায় ঘটিত হয়েছে। বিভিন্ন উপায়ে বা প্রক্রিয়ায় ঘটিত হয়েছে এরকম টাইপের শব্দগুলো হচ্ছে সাধিত শব্দ। যেমন ডুবের সাথে উড়ি যুক্ত হয়ে ডুবরি, ঘর সাথে আমি যুক্ত হয়ে ঘরামি, মেঘের সাথে এ যুক্ত হয়ে মেঘে। এখানে সাধিত শব্দ গঠনের অনেক উপায় আছে। যেমন আমরা মৌলিক শব্দ যুগে সাধিত শব্দ গঠন করতে পারি। যেমন পাগলের সাথে আমি, পাগলামি, বইয়ের সাথে পত্র যুক্ত করে বইপত্র। এভাবে হচ্ছে আমরা দুইটা মৌলিক শব্দকে একসাথে কম্বাইন করে একটা সাধিত শব্দ তৈরি করে ফেললাম। শব্দের শেষে বিভক্তি যোগ করে, যেমন কে বিভক্তি, র বিভক্তি, এর বিভক্তি, কে র এর বিভক্তি, এগুলো যুক্ত করে আমার সাথে কে বিভক্তি যুক্ত করে আমাকে, বাড়ির সাথে র বিভক্তি যুক্ত করে বাড়ির, চট্টগ্রামের সাথে এ যুক্ত করে চট্টগ্রামে ইত্যাদি শব্দ আমরা তৈরি করতে পারি বিভক্তি যুক্ত করে। দেন আসছে আমাদের শব্দের সাথে উপসর্গ যুক্ত হয়ে। উপসর্গ জিনিসটা কি? বিভক্তি বা তোমার হচ্ছে অনুসর্গ, এগুলো হচ্ছে শব্দের পরে বসে, আর উপসর্গ মানে হচ্ছে শব্দের আগে বসে। এই শব্দের আগে আমরা হচ্ছে উপসর্গ যোগ করে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারি। যেমন দেখো, শুধু স্বর অ ব্যবহার করেই আমরা কাজের সাথে স্বর অযুক্ত করে অকাজ, ভাবের সাথে অযুক্ত করে অভাব, নীলের সাথে অযুক্ত করে অনীল, চেনার সাথে অযুক্ত করে অচেনা। এভাবে শুধু অ দিয়ে, শুধু অ উপসর্গটা দিয়ে একটা ওয়ার্ডকে কতগুলো ওয়ার্ড বানিয়ে ফেলতে পারি। নিখুঁতে দেখো তো, নি দিয়ে আমরা খুঁতের সাথে নিখুঁত, লাজের সাথে নিলাজ, রেটের সাথে নিরেট, তারপর হচ্ছে বারণের সাথে নিবারণ, নিঃসংকুলের সাথে কলুষের সাথে তোমার হচ্ছে নিঃসংকুলুষ। এভাবে সুর সাথে, নজরের সাথে সু দিয়ে সুনজর, খবরের সাথে সু দিয়ে সুখবর, দিনের সাথে সু দিয়ে সুদিন, নামের সাথে সু দিয়ে সুনাম, কণ্ঠের সাথে সু দিয়ে সুকণ্ঠ, নীলের সাথে সুনীল, চতুরের সাথে সুচতুর। এভাবে হচ্ছে আমরা সু উপসর্গ ব্যবহার করেও তোমার হচ্ছে গিয়ে এরকম নানা ধরনের অর্থ কিন্তু তৈরি করে ফেলতে পারি। এছাড়া শব্দের শেষে প্রত্যয় যুক্ত করে, এই যে প্রত্যয় হচ্ছে কি হবে? শব্দের পরে যুক্ত হবে। উপসর্গ কি হবে? শব্দের আগে যুক্ত হবে। যেমন আই, ঢাকায়, নিমাই, জাগায়, মিঠাই। উক, ভাবুক, মিথুক, মিশুক, লাজুক। ইক, সাহিত্যিক, বৈদিক, দৈনিক, মাসিক। খানা, চিড়িয়াখানা, বৈঠকখানা, ছাপখানা। অনিয়, করণীয়, বরণীয়, স্মরণীয়। এখানে কোন প্রত্যয় কোনটার পরে যুক্ত হয়েছে এইটা তোমাদের মনে রাখতে হবে। দেখবা এখান থেকে এমসিকিউ দিবে যে আই প্রত্যয় যুগে ঘটিত শব্দ কোনটি, তারপর হচ্ছে ধরো ইক প্রত্যয় যুগে ঘটিত শব্দ কোনটি। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। আই হচ্ছে ঢাকায়, নিমাই, জগাই, মিঠাই। এটা তুমি আস্তে ধীরে উচ্চারণ করলেই বুঝে যাবা নিজে। ঢাকায়, নিমাই, জগাই, মিঠাই, এইরকম। তারপর হচ্ছে যেমন ধরো উক, উকের মধ্যে আছে কি? ভাবুক, মিশুক, মিথ্যুক, লাজুক। ইকের মধ্যে আছে হচ্ছে সাহিত্যিক, বৈদিক, দৈনিক, মাসিক। খানার মধ্যে আছে দেখো চিড়িয়াখানা, বৈঠকখানা, ছাপাখানা। অনিয়র মধ্যে আছে করণীয়, বরণীয়, স্মরণীয়,
ইত্যাদি। সন্ধির সাহায্যে আমরা শব্দ তৈরি করতে পারি। সন্ধি কিন্তু আমরা তৃতীয় অধ্যায় পুরাটা সন্ধি নিয়েই ছিল এবং আমরা সন্ধি নিয়ে অনেক বিস্তারিতভাবেই পড়েছি। তো এখানে জাস্ট 2-3টা এক্সাম্পল দাগ দিই, যেমন বিদ্যালয়, শীত, তারপর হচ্ছে দিগন্ত, শুভেচ্ছা, সংবাদ এবং পরিচ্ছেদ। এই 6টা সন্ধি মনে রাখো ভালো করে সমাসের সাহায্যে। আচ্ছা, সমাসের সাহায্যে, সমাস কিন্তু অনেক বড় একটা টপিক এবং তোমাদের ক্লাস 8-এ সমাস টপিকটা ইনক্লুড করে নাই। সমাস তোমরা হচ্ছে 9-এ গিয়ে অনেক বিস্তারিতভাবে পড়বা। এখন যা সমাসের এক্সাম্পল দেখে নাও। মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র, নদী মাতা যার নদীমাতৃক, দুই দিকে অবজার দ্বীপ এবং রীতিকে অতিক্রম না করে সেটা হচ্ছে যথারীতি। লাস্ট শব্দ দ্বৈতের মাধ্যমে, আমরা হচ্ছে শব্দ দ্বৈতের মাধ্যমেও তোমার হচ্ছে গিয়ে নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন বাড়ি থেকে বাড়ি বাড়ি, তারপর হচ্ছে গিয়ে ঢং থেকে ঢং ঢং, দল থেকে দলে দলে। এভাবে হচ্ছে আমরা দ্বৈত শব্দ দিয়েও বিভিন্ন ধরনের শব্দ তৈরি করে ফেলতে পারি। তো এইটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি শব্দের চ্যাপ্টার। তো আমরা প্রত্যেকটা ক্লাস যেভাবে করি এই ক্লাসটাও কিন্তু আমরা এইভাবেই করতেছি। আমরা হচ্ছে প্রথমে আমি তোমাদের লেকচার দিব এবং তোমরা ওই লেকচারটা ফলো করবা, বইটা একবার রিডিং হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে কতগুলা তোমার হচ্ছে এমসিকিউ সলভ করে ফেলবো। আমি তোমাদের জন্য অনেকগুলা এমসিকিউ এখানে বানিয়ে রেখেছি। আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজই কতগুলা করে এমসিকিউ তোমাদের জন্য বানিয়েছি। তো চলো আমরা একসাথে ট্রাই করি সলভ করার। তোমরাও ট্রাই করবা এখানে এবং দেখবা যে তোমাদের কতগুলা হচ্ছে। একবার রিডিং দিয়ে একবার জাস্ট লেকচারটা শুনে যদি তোমরা অনেকগুলা পেরে যাবা আমি আশা করি ইনশাল্লাহ। তো শুরু করি। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুভূতি ও বিশিষ্ট রূপকে কি বলা হয়? এটা হচ্ছে ধনাত্মক শব্দের সংজ্ঞা হিসাবে ছিল না, আমাদের বইয়ের শুরুতেই কিন্তু এই জিনিসটা আছে। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুভূতি বিশিষ্ট শব্দের রূপকে কি বলা হয়? আমাদের আনসার হবে ধনাত্মক শব্দ। বাংলা ভাষায় কোনটির নিজস্ব অর্থ নেই? এটাও তোমাদের বইয়ে আমি দাগ দেওয়ার কথা বলছি, আমি নিজে পড়ানোর সময় কিন্তু দাগ দিয়ে নিয়েছি। ধনাত্মক শব্দ, ধনাত্মক শব্দ হচ্ছে নিজস্ব কোনো অর্থ নাই, তুমি যখন আলাদাভাবে ব্যবহার করবা, কিন্তু যখন তুমি বিভিন্ন বাক্যে জিনিসটাকে ব্যবহার করবা তখন ও হচ্ছে নিজস্ব একটা অর্থ দিবে। ঝমঝম করে বৃষ্টি নামলো, বাক্যটিতে ঝমঝম কোন ধ্বনির অনুকৃতি? ঝমঝম, ঝমঝম, ঝমঝম যেহেতু বৃষ্টি, এটা কিন্তু মানুষও না, আবার এটা হচ্ছে গিয়ে তোমার কোনো জীবজন্তুও না, আবার ঝমঝম কোনো অনুভূতিও না। ঝমঝম হচ্ছে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে একটা কি তোমার বস্তু, তো সেক্ষেত্রে ঝমঝম হচ্ছে আমার একটা বস্তুর অনুকৃতি। অনুকার ধনাত্মক শব্দেরই, অনুকার কি ধনাত্মক শব্দেরই প্রতিরূপ, অনুরূপ, রকম ফের মাত্র, নাকি হচ্ছে রকম ভেদ মাত্র, নাকি রকম ফের মাত্র? আমাদের বইয়ে ডিরেক্ট লেখা আছে কিন্তু এটা হচ্ছে রকম ফের মাত্র। অনুকার শব্দ হচ্ছে ধনাত্মক অনুকার শব্দ হচ্ছে ধনাত্মক শব্দেরই রকম ফের মাত্র। হাতটা ব্যথায় টনটন করছে, এখানে টনটন শব্দ দুটি কিভাবে গঠিত হয়েছে? টন টন, টন টন, দুইটাই কি সেম শব্দ? তাহলে আমাদের এত কিছু ভাবার দরকার নাই, ডিরেক্টলি জোর শব্দ যোগে। দেখো এখানে জোর শব্দের পর অংশ আংশিক পরিবর্তন করে, কিছুটা পরিবর্তন করে যে শব্দ তথ্য গঠিত হয়েছে। সুখ শান্তি, দেনা পাওনা, ঢাকঢোল। আচ্ছা, দেনা পাওনা কিন্তু বিপরীত অর্থ যোগে। তারপর হচ্ছে চেয়ে চিনতে, সুখ শান্তি, আর আমাদের আছে হচ্ছে ঢাকঢোল। তো এইটার মধ্যে সুখ শান্তি যে জিনিসটা, সুখ শান্তিটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের তোমার এখানে প্রায় সমার্থক শব্দ ব্যবহার করে। ঠিক তেমনইভাবে চেয়ে চিনতেও তোমার হচ্ছে চেয়ে চিনতেও প্রায় সমার্থক শব্দ ব্যবহার করে। তো এক্ষেত্রে ঢাকঢোলই হচ্ছে আমার উত্তর, যেখানে এখানে হচ্ছে তোমার আংশিক পরিবর্তন করে শব্দ দুটো গঠন করা হয়েছে। নিচের কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ? নিচের কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ বললে আমরা দেখব ঠাটা। ঠাটা ছিল হচ্ছে যে রোদে ঠাটা করতেছে, তো এখানে ঠাটা আমরা ধনাত্মক শব্দের উদাহরণে পড়ে আসছি, তোমাদের বইয়েও দেখো দাগানো থাকার কথা। নেক্সট, নিচের কোনটি অনুভূতির কাল্পনিক অনুকৃতি? অনুভূতির কাল্পনিক অনুকৃতি। কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করতেছে, এটা কিন্তু প্রাণীর ক্ষেত্রে। এই যে দেখো, ভয়ে গা ছমছম করতেছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা অনুভূতি। ভয় কিন্তু আমাদের একটা অনুভূতি, তো ওই অনুভূতির কাল্পনিক অনুকৃতি হচ্ছে তোমার গা ছমছম করা। তো সেক্ষেত্রে এখানে আমার অনুভূতির কাল্পনিক অনুকৃতি হচ্ছে কি ভয়ে গা ছমছম করছে। গোছ গোছ, গোছ গাছ, এটা কোন ধরনের শব্দ? গোছ গাছ এটা হচ্ছে আমার ধনাত্মক শব্দ। কোনটি অনুকার শব্দ? আচ্ছা, অনুকার দ্বিরুক্তি কি বলো তো? অনুকার দ্বিরুক্তি হচ্ছে অনুভূতির কাল্পনিক অনুকৃতি। এই যে এখানে আছে আমার ভয় ভয়। জোর শব্দের পর আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোনটিতে? কানে কানে সেম,
বেচা কেনা হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্ট, চেয়ে চিনতে ধন দৌলত, আংশিক পরিবর্তন করে কি হবে, আংশিক পরিবর্তন করে হবে হচ্ছে গিয়ে চেয়ে চিনতে। কথায় কথায় তোমার কথা এসে গেল, এখানে দ্বিরুক্ত শব্দটি কি বলতো, কথায় কথায় তোমার কথা এলো। তাহলে এখানে কি ধরনের দ্বিরুক্তি ব্যবহার করা হয়েছে, একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে, কথায় কথায়। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের সাথে ফলা যুক্ত করে শব্দ গঠনের উদাহরণ, ব্যঞ্জন বর্ণের সাথে ফলা যুক্ত করে শব্দ গঠনের উদাহরণ কোনটা বলতো, এই যে বাড়ি, ব যুগ আকার যুগ র যুগ রি, বাড়ি, এটা আমাদের বইয়ের ডিরেক্ট এক্সাম্পল। উপসর্গ যুক্ত হয় শব্দের কোথায়, উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয়, উপসর্গ সবসময় শব্দের আগে যুক্ত হবে, বাকি সব শব্দের পরে, শুধুমাত্র উপসর্গটাই হচ্ছে শব্দের আগে যুক্ত হয়। যে শব্দকে বিশ্লেষণ করলে আলাদা কোনো অর্থ পাওয়া যায় না সেগুলোকে কি বলা হয়, যে শব্দকে বিশ্লেষণ করলে আলাদা কোনো অর্থ পাওয়া যায় না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর কতগুলো মৌলিক শব্দের সমন্বয়ে বা আরও অন্যান্য অনেক ধরনের উপায় আছে, এগুলা মিলে তৈরি হয় হচ্ছে গিয়ে তোমার সাধিত শব্দ। তাহলে যেগুলোকে বিশ্লেষণ করলে আর কোনো আলাদা অর্থ পাওয়া যায় না সেগুলো হচ্ছে কি আমার মৌলিক শব্দ। উত উপসর্গের সাথে বফলা যুক্ত হলে উচ্চারণ কি হয়, উচ্চারণ হচ্ছে দিতে হয়। এটা যদিও আমরা বফলার উচ্চারণে পড়ছিলাম, এটা এই চ্যাপ্টারে কেন দিয়েছে আমি জানি না। বিজ্ঞান শব্দটি কিভাবে তৈরি হয়েছে, বিজ্ঞান শব্দটি তৈরি হয় হচ্ছে সন্ধির মাধ্যমে। অনিল শব্দটি কিভাবে তৈরি হয়েছে, অনিল শব্দটি কিভাবে তৈরি হয়েছে, অ উপসর্গ যুক্ত হয়ে তৈরি হয়েছে অনিল শব্দটি। উপসর্গ যুগে ঘটিত শব্দ কোনটি, নীলাজ মিশুক ডুবুরি স্মরণীয়, নি 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 লাজের সাথে নি উপসর্গ যুক্ত হয়ে নীলাজ গঠিত হয়েছে শব্দটি। অকাজ শব্দটি কোন উপায়ে গঠিত হয়েছে, অকাজ স্বর অ, তার মানে অ উপসর্গ যুক্ত হয়ে অকাজ শব্দটি গঠিত হয়েছে। উক প্রত্যয় সাধিত শব্দ কোনটি, এগুলা কিন্তু আমি বলেছিলাম তোমাদের আসবেই, দেখো এখানে চলে আসছে একটা উক, মাসিক, মিশুক, বৈদিক, সাহিত্যিক, তার মানে উক প্রত্যয় যুগে ঘটিত শব্দ হচ্ছে আমার মিশুক। আই উক আন খানা, আই উক আন খানা, এগুলা কি, এগুলো হচ্ছে প্রত্যয়, ঢাকায়, তারপর হচ্ছে মিশুক, এইগুলা হচ্ছে আমার প্রত্যয়। প্রত্যয় যুগে সাধিত শব্দ কোনটি বলতো, সাহিত্যিক, ইক প্রত্যয় যুগে ঘটিত শব্দ না, সাহিত্যিক। পরের কোয়েশ্চন, গঠনগতভাবে বাংলা শব্দ কত প্রকার, গঠনগতভাবে বাংলা শব্দ হচ্ছে দুই প্রকার, মৌলিক শব্দ আর সাধিত শব্দ, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলা হয়, বর্ণ বা বর্ণ সমষ্টি হচ্ছে এখানে তোমার বিভক্তি হবে, বিভক্তি, প্রত্যয়ে সবসময় বর্ণ সমষ্টি হবে, বিভক্তিতেই তোমার হচ্ছে শুধুমাত্র এখানে তোমার বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে থাকে। এরপরের কোয়েশ্চন, সমাসবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন জ্যোতি চিহ্ন, আচ্ছা এটা হচ্ছে তোমাদের বিরাম চিহ্নর কোয়েশ্চন, এখানে বিরাম চিহ্নর কোয়েশ্চেন চলে আসছে, আমরা বিরাম চিহ্ন সলভ করার সময় এটা দেখব। লাল লাল শব্দটি কিভাবে গঠিত হয়েছে, লাল লাল শব্দটি গঠিত হয়েছে হচ্ছে তোমার দ্বিরুক্তি যুগে। এখানে আমরা হচ্ছে লাল লাল দুইটা শব্দ একসাথে দ্বিরুক্ত শব্দ হিসেবে ব্যবহার করে অনেকগুলা দেখাচ্ছি, যে অনেকগুলা লাল লাল ফুল, অনেকগুলা ফুল, এইরকম। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এইটুকু ছিল হচ্ছে গিয়ে শব্দার্থ থেকে আমাদের পড়া। এখন আমরা হচ্ছে আমাদের পরবর্তী পরিচ্ছেদে যাচ্ছি, বাক্য। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম ভাইয়ারা যে ভাইয়া পুরা যে এই চ্যাপ্টারটা হচ্ছে অনেকটা ছোট, অনেক ছোট একটা চ্যাপ্টার প্রত্যেকটাই, যে আমি যে এখন এই লেকচারে যেটা নিচ্ছি 5, 6 and 7, তো এই 5, 6, 7 এইগুলা তোমার হচ্ছে ছোট চ্যাপ্টার হলো, এগুলো থেকে কোয়েশ্চেন অনেক বেশি আসে, আর এগুলোর কোয়েশ্চেনের আনসার দেওয়া বা এগুলো থেকে নাম্বার তোলাটাও অনেক বেশি ইজি, তো এগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। যেমন আমরা শব্দ শেষ করে এখন হচ্ছে বাক্যতে আসছি। বাক্য কি হবে বলতো, বাক্য হচ্ছে এক বা একাধিক পদের দ্বারা যখন হচ্ছে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, এক বা একাধিক পদের দ্বারা যখন হচ্ছে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তখন তাকে বাক্য বলা হয়ে থাকে। যেমন হচ্ছে লেখো, আমি খাই, কাজী, সব্যসাচী, বই পড়েন, এরকম। এখানে হচ্ছে গিয়ে তোমার বাক্য কি হচ্ছে এক বা একাধিক পদের দ্বারা, এক বা একাধিক পদের দ্বারা আমরা হচ্ছে আমাদের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলে সেটাই হচ্ছে গিয়ে আমার বাক্য হয়ে থাকে।
আচ্ছা, আমরা মেইনলি এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে বাক্য গঠনের কিছু শর্ত। অ্যাকচুয়ালি তিনটা জিনিস এখানে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। একটা বাক্য গঠিত হতে হলে, আমরা বইয়ের আগে আমার কথাটা একবার শুনে নাও, একটা বাক্য গঠিত হতে গেলে তিনটা শর্ত লাগবে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন জিনিসগুলা কি ভাই? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা জিনিসগুলা কি? আমি আগে নিজের মতো বুঝাই, তারপর আমি বইয়ের ভাষায় বলে দিচ্ছি। তো আকাঙ্ক্ষা জিনিসটা কি? আকাঙ্ক্ষা জিনিসটা হচ্ছে একটা কথা শোনার পর আরেকটা কথা শোনার ইচ্ছা। যেমন ধরো তুমি জাস্ট বললা আমি কাল এইটুক বলে শেষ, চুপ করে গেছো। এখন তুমি কাল কোথাও গিয়েছো, কিছু খেয়েছো, কিছু করেছো, এরকম কিছু তো বলতে হবে। ধরো বললে আমি কাল হচ্ছে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, হ্যাঁ, তাহলে এখানে বাক্যটা সুন্দর হলো, সম্পূর্ণ হলো। কিন্তু তুমি যদি বললা আমি কাল বলে চুপ করে গেলা, তো সেক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা কি, আমার অর্থটা অসম্পূর্ণ, বাক্যটাই অসম্পূর্ণ থেকে গেল। তো এই যে একটা পদ শোনার পর আরেকটা পদ শোনার জন্য আমাদের একটা ইচ্ছা থাকে, ওই জিনিসটাকে বলা হয় আকাঙ্ক্ষা। তো একটা বাক্যে এই আকাঙ্ক্ষা জিনিসটা থাকতে হবে, এ থাকা যাবে না, মানে তোমার হচ্ছে এখানে বাক্যটাকে সম্পূর্ণ হতে হবে। নেক্সট হচ্ছে আসক্তি। আসক্তি জিনিসটা কি? আসক্তি জিনিসটা হচ্ছে পদগুলার একটা সুন্দর মিল থাকতে হবে। যেমন এই যে তুমি বললা আমি কাল নদীর পার বেড়াতে গিয়েছিলাম, তুমি যদি বলতা নদীর পার কাল বেড়াতে আমি গিয়ে, তোমার হচ্ছে নদীর বেড়াতে পালকার আমি গিয়েছিলাম, এরকমভাবে উল্টাপাল্টা করে যদি তুমি জাস্ট পদগুলো বসায় দাও, কিন্তু কোনো অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা একটা বাক্য হবে না। তো সেই জন্য তোমাকে কি করতে হবে? বাক্যগুলোর পদের মধ্যে একটা অন্তর মিল থাকতে হবে। আর নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আচ্ছা, আকাঙ্ক্ষা গেল আমার, আসক্তি গেল, আর নেক্সট আমরা পড়বো হচ্ছে যোগ্যতা। যোগ্যতা জিনিসটাকে, যোগ্যতা হচ্ছে ভাব আর তোমার মানে কথাটা যে বলতেছো কথাটা সত্যি হতে হবে, মানে ওই যোগ্যতাটা। যেমন ধরো তুমি বললা আমি কালকে হচ্ছে সকালে আমেরিকা বেড়াতে গিয়েছিলাম, তুমি সকালে আমেরিকা গেলে আজকে এখানে কেমনে চলে আসছো ভাই? মানে ব্যাপারটা এরকম না, আরেকটু অন্যভাবে। যেমন ধরো তুমি হচ্ছে বড়শি দিয়ে পাখি ধরছো, এই জিনিসটা কি ঠিক? বড়শি দিয়ে কি কেউ পাখি ধরে? তো এরকম টাইপের জিনিসগুলা কোনো বাক্যে থাকা যাবে না, থাকলে ওই জিনিসটাও বাক্য হবে না। তো এই হচ্ছে তিনটা জিনিস, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আমরা যদি বইয়ের মতো করে পড়ি, দেখো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। কি? এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। যেমন পলাশ মন দিয়ে লেখাপড়া করে ডট 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 চুপ করে গেছে, এখানে কিছু সম্পূর্ণ অর্থ বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে ও যদি বলতো পলাশ মন দিয়ে লেখাপড়া করে, পলাশ মন দিয়ে লেখাপড়া করতো, এইসব বললে আমরা হচ্ছে বাক্যটা সম্পূর্ণ হতো, আমাদের আকাঙ্ক্ষাও থাকতো না। তো সেক্ষেত্রে এইটা একটা বাক্য হয় নাই। তার মানে বাক্য হতে গেলে আমাদের কি লাগবে? বাক্য হতে গেলে হচ্ছে আমাদের ওই শব্দে আকাঙ্ক্ষা জিনিসটা থাকা যাবে না, বাক্যটা পরিপূর্ণ হতে হবে। নেক্সটে আমরা যদি আসক্তিতে আসি, বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম হচ্ছে আসক্তি। যেমন বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এটা কি কোনো রকম সেন্টেন্স বলে তোমাদের মনে হচ্ছে? বাবা বাজার কি ইলিশ থেকে আনতে পারবেন? না, কখনোই না। এখানে সবগুলো, এখানে তোমার হচ্ছে বাক্যটা তৈরি হয়েছে, কোনো ডট ডট নাই যে তোমার হচ্ছে বাক্যটা সম্পূর্ণ হয় নাই, কিন্তু এখানে এরপরও বাক্যটা হয় নাই কারণ এখানে অর্থ সঙ্গতি রক্ষা করতে পারে নাই। আসক্তিতে কি করা হয়? বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলোকে হচ্ছে যথাযথভাবে সাজানো হয়। যেমন বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, তাহলে এখন হচ্ছে বাক্যতে একটা আসক্তি এসেছে। এভাবে পদের পর পদ তোমার হচ্ছে অর্থসঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম হচ্ছে আসক্তি। নেক্সট হচ্ছে যোগ্যতা। যোগ্যতা জিনিসটা কি? বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি এবং ভাবের মিলবন্ধনকে, বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থের সঙ্গতি এবং ভাবের মিলবন্ধন, অর্থের সঙ্গতি এবং ভাবের মেলবন্ধনকে একসাথে বলা হয় যোগ্যতা। যেমন আমরা বড়শি দিয়ে মাছ ধরি, এটা হচ্ছে একটা সঠিক বাক্য, কারণ আসলে আমরা বড়শি দিয়ে মাছ ধরি, কিন্তু আমরা বড়শি দিয়ে নারিকেল পারি, এটা কিন্তু কোনো বাক্য না, এটার কোনো যোগ্যতাই নাই, কারণ এখানে বাক্যের অর্থসঙ্গতি এবং ভাবের মেলবন্ধন রক্ষিত হয় নাই। এখানে তাহলে আমরা দেখলাম বাক্য গঠনের শর্ত কি কি। এখন আমরা দেখব বাক্য কি কি আছে। তোমার হচ্ছে বাক্য জানতে হলে আমাদের জানতে হবে একটা বাক্যের কয়টা অংশ থাকে। একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে
বিধেয়। এটা আমরা অবশ্য ছোটবেলা থেকেই জানি, একটা বাক্যে হচ্ছে দুইটা অংশ থাকে, উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে। উদ্দেশ্য হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়, সে হচ্ছে উদ্দেশ্য, আর যাকে উদ্দেশ্য করে সবকিছু বলা হয় সে হচ্ছে বিধেয়। যেমন শিমুল মাঠে খেলে, এখানে শিমুল উদ্দেশ্য, আর মাঠে খেলতে গেল এই জিনিসটা হচ্ছে কি আমার বিধেয়। আচ্ছা, তো উদ্দেশ্য বিধেয় জিনিসটাকে আমরা অলরেডি জানি। তাহলে উদ্দেশ্য হচ্ছে যাকে উদ্দেশ্য করে সবকিছু বলা হবে সে, বিধেয় হচ্ছে ওই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়েছে সেটা। একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় ক্রিয়ার সমষ্টি। আচ্ছা, এগুলো লাগবে না আমাদের। হচ্ছে তোমার জানতে হবে খণ্ডবাক্য কয় প্রকার। খণ্ডবাক্য হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে, স্বাধীন খণ্ডবাক্য এবং অধীন খণ্ডবাক্য। স্বাধীন খণ্ডবাক্যটা কি? স্বাধীন খণ্ডবাক্য হচ্ছে একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয়, তাকেই স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য বলা হয়। মানে ও নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো বাক্যের উপর নির্ভরশীল না, বলে সে হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য। যেমন যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, এখানে তারা শিক্ষকের আদেশ পালন করে, এটাকে আলাদা বাক্য হিসাবেও লিখতে পারো। মানে দুইটা বাক্য এখানে ধরো একসাথে লিখছো, এর মধ্যে একটা বাক্যকে কি আলাদা লিখতে পারবা না। যেমন যারা ভালো ছেলে শুধু এইটুক অংশকে কিন্তু আমরা লিখতে পারবো না আলাদা বাক্য হিসাবে, কিন্তু তারা শিক্ষকের আদেশ পালন করে এই জিনিসটাকে আমরা আলাদা বাক্য হিসেবে লিখতে পারবো। তার মানে এখানে যারা ভালো ছেলে সেটা হচ্ছে অধীন খণ্ডবাক্য, আর তারা শিক্ষকের আদেশ পালন করে সেটা হচ্ছে গিয়ে স্বাধীন খণ্ডবাক্য। তাহলে আমরা একসাথে কিন্তু অধীন খণ্ডবাক্য এবং স্বাধীন খণ্ডবাক্য দুইটাই পড়ে ফেললাম। এই যে যারা ভালো ছেলে সেটা হচ্ছে আমার অধীন খণ্ডবাক্য, এবং তারা শিক্ষকের আদেশ পালন করে এটা হচ্ছে আমার স্বাধীন খণ্ডবাক্য। ওকে, অধীন খণ্ডবাক্য আবার তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য, একটা হচ্ছে বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য, আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। অধীন খণ্ডবাক্য হচ্ছে তিন ধরনের: ক্রিয়া বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য, বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য এবং ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। তোমার এখান থেকে জাস্ট এক্সাম্পলগুলো পড়তে হবে। বিশেষণ স্থানীয় এক্সাম্পল হচ্ছে কি, আমি বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে। বিশেষণ স্থানীয় যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। ক্রিয়া বিশেষণ স্থানীয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বইয়ের এক্সাম্পলগুলো সেম টু সেম মনে রাখবা, আর কিচ্ছু মনে রাখতে হবে না। স্বাধীন বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য হচ্ছে আমি বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে। বিশেষণ স্থানীয় হচ্ছে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। আর ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আচ্ছা, সরল, জটিল এবং যৌগিক বাক্যের গঠন, সেটার আগে আমাদের দেখতে হবে গঠন অনুসারে বাক্য কয় প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। আমরা দেখবা আমরা এটাও পড়ে থাকি, সেন্টেন্স হচ্ছে তোমার তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। এইগুলোর বাংলা রূপই হচ্ছে গিয়ে তোমার এই মৌলিক বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। গঠন অনুসারে তাহলে বাক্য আমার কত প্রকার? গঠন অনুসারে বাক্য হচ্ছে আমার তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। সরল বাক্যটা কি? সরল বাক্যটা হচ্ছে যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলা হয়। যেমন আমি বহু কষ্টে সাঁতার শিখেছি, জগতে অসম্ভব বলে কিছু নাই। মানে এখানে নর্মালি একটা কর্তা, একটা উদ্দেশ্য এবং একটা সমাপিকা ক্রিয়াই থাকবে। মানে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। এটা হচ্ছে সরল বাক্য। জটিল বাক্য আমি কিভাবে মনে রাখতাম বুঝছো? জটিল বাক্য আমি মনে রাখতাম হচ্ছে কমা থাকবে। আমি হচ্ছে তোমার যে কোনো দুইটা সেন্টেন্সের মধ্যে যখন কমা দেখতাম তখনই বুঝে যেতাম যে এটা হচ্ছে জটিল বাক্য। এখানে কি থাকবে? এখানে হচ্ছে জটিল বাক্যে একটা স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পরের সাথে মিলিত থাকে। যেমন যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, তারপর হচ্ছে তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। এখানে কমা হয়তো বই কেন কমা দেয় না, আই ডোন্ট নো। যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি। আর যৌগিক বাক্যতে আমি মনে রাখতাম কি, যৌগিক বাক্যতে হচ্ছে মাঝখানে তোমার এবং, তারপর হচ্ছে ও, অথবা, কিন্তু, এইসব টাইপের জিনিস থাকবে।
এগুলাকে আমি হচ্ছে যৌগিক বাক্য হিসেবে আইডেন্টিফাই করে ফেলতে পারতাম। যেমন দুই বা ততোধিক অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে বলা হয় যৌগিক বাক্য। যেমন ছেলেটি গরিব কিন্তু মেধাবী, দুঃখ এবং বিপদ একসাথে আসে, এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না। এই টাইপের ওয়ার্ড যখন মাঝামাঝি চলে আসবে তখন সেগুলা হচ্ছে গিয়ে আমার যৌগিক বাক্য। আচ্ছা, আমরা কিন্তু জটিল বাক্যকে যৌগিক বাক্য, যৌগিক বাক্যকে জটিল বাক্য, জটিল বাক্যকে তোমার হচ্ছে সরল, আমরা এইভাবে হচ্ছে কি করতে পারি, কনভার্সন করতে পারি। যেমন আমরা ইংলিশে সিম্পলকে কমপ্লেক্স, কমপ্লেক্সকে কম্পাউন্ড এভাবে কনভার্ট করে থাকি, ঠিক তেমনভাবে এখানেও আমরা কনভার্ট করতে পারি। যেমন দেখো, জটিলের মধ্যে ছিল যদিও লোকটি ধনী তবুও সে কৃপণ। এখন তুমি এখানে যদিও লোকটি ধনী তবুও সে কৃপণ, এই জিনিসটাকে লোকটি ধনী কিন্তু কৃপণ দিয়েই বুঝায় ফেলতে পারো। হ্যাঁ, এছাড়া দেখো, যদিও তার টাকা আছে তবুও তিনি দান করেন না, তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, এটা আরেকটা। তারপরে দেখো, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এখানে জাস্ট বিপদ এবং দুঃখ একই সাথে আসে। এভাবে আমরা হচ্ছে স্লাইটলি একটু চেঞ্জ করেও ওই জিনিসটাকে হচ্ছে আমরা হচ্ছে জটিল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করে ফেলতে পারি। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের বাক্যের চ্যাপ্টারটা। আমাদের বাক্যের চ্যাপ্টারটা তাহলে আরও অনেক ছোট না? চলো তাহলে আমরা ছোট চ্যাপ্টার দেখে কি হয়েছে, আমরা হচ্ছে এখন বাক্যের চ্যাপ্টারের এমসিকিউ সলভ করে বলি। তারপর হচ্ছে আমরা সপ্তম পরিচ্ছেদ অর্থাৎ তোমার বিরাম চিহ্নে চলে যাব। তো এখানে দেখি আমরা বাক্যের পরিচ্ছেদ 6-এ কি কি আছে আমাদের জন্য প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, মনের ভাব, মনের কোন ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় কিসে? মনের ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় হচ্ছে বাক্যের মাধ্যমে। বাক্যের মাধ্যমে আমাদের পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়ে থাকে। তারপর হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলে? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ হচ্ছে এক একটা পদ। আমরা পরের কোয়েশ্চেনে যাই। কর্তা ক্রিয়ার আগে বসে এর উদাহরণ কোনটি? কর্তা ক্রিয়ার আগে বসে এর উদাহরণ কোনটা বলো তো? আলম ডাকছে, এখানে ডাক হচ্ছে ক্রিয়া, আলম হচ্ছে কর্তা, তাহলে যে কর্তা ক্রিয়ার আগে বসছে এটা হচ্ছে আমার উদাহরণ। বর্ষায় রোদ প্লাবনের সৃষ্টি করে, রোদ কখনো প্লাবনের সৃষ্টি করতে পারে না। তার মানে এখানে অর্থ সঙ্গতি রক্ষিত হয় নাই, শব্দের অর্থগত এবং ভাবগত মিলটা বজায় নাই, তাহলে সেক্ষেত্রে এখানে যোগ্যতার অভাব রয়েছে। বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি, ধাপের এবং ভাবের মিলনকে কি বলা হয়? ভাবের মেলবন্ধন। অর্থসঙ্গতি এবং ভাবের মেলবন্ধনকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার যোগ্যতা। যারা বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এইটাতে কি? এটাতে হচ্ছে তোমার আসক্তি নাই। এখানে হচ্ছে দেখো, বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ভাবগত মিল নাই, পদের তোমার হচ্ছে গিয়ে পদ সাজানোটা ঠিক নাই, সেই জন্য এখানে হচ্ছে আসক্তির অভাব রয়েছে। শিমুল মাঠে খেলতে গেল, এই বাক্যে উদ্দেশ্য পদ কোনটি? অফকোর্স শিমুল, যাকে নিয়ে কিছু বলা হয় সেই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার? আশ্রিত খণ্ডবাক্য হচ্ছে 3 প্রকার ছিল, বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয় এবং ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। অধীন খণ্ডবাক্য কয় রকমের হয়? অধীন খণ্ডবাক্য হয়ে থাকে হচ্ছে তোমার 3 রকমের। লোকটি ধনী কিন্তু কৃপণ, এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? আমি বলছিলাম না মাঝখানে কিন্তু থাকলেই হচ্ছে সেটা যৌগিক। আমার বড়শি দিয়ে নারিকেল পারি, বাক্যটিতে কোন ধরনের গুণ হারিয়েছে? বড়শি দিয়ে নারিকেল পারা যায় না, তো এটা যোগ্যতা হারিয়েছে। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, এটা কোন ধরনের বাক্য? এটা হবে হচ্ছে জটিল বাক্য। আমাদের বইয়ের ডিরেক্ট এক্সাম্পল ছিল কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছে, এটা হচ্ছে জটিল বাক্য। নিচের কোনটি যৌগিক বাক্য বলতো? যৌগিক, সরল, জটিল, যৌগিক। জটিল হতে হলে কি লাগবে? মাঝখানে একটা তোমার হচ্ছে যৌগিক হতে হলে মাঝখানে একটা কিন্তু, অথবা, এবং এরকম টাইপের কিছু লাগবে। তো এখানে কোন লোকটি ধনী কিন্তু কৃপণ, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার যৌগিক বাক্য। ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এটা কোন ধরনের বাক্য? কিন্তু, তার মানে চোখ বন্ধ করে, এটা হচ্ছে যৌগিক বাক্য। কোনটি অধীন খণ্ডবাক্য? অধীন খণ্ডবাক্য কারা? অধীন খণ্ডবাক্য ছিল হচ্ছে যাদের নিজস্ব, মানে যাদেরকে আলাদাভাবে তুমি বাক্য হিসেবে ব্যবহার করতে পারবা না, পরিপূর্ণ বাক্য হিসেবে ব্যবহার করতে পারবা না। আর স্বাধীন খণ্ডবাক্য হচ্ছে যাদেরকে আলাদাও পরিপূর্ণভাবে তুমি বাক্য হিসেবে ব্যবহার করতে পারো। তো এখানে দেখো তো, যারা ভালো ছেলে, এইটার কি কোনো অর্থ আছে আলাদা? এটাকে আলাদাভাবে বললে মানে কেমন আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে না এখানে? যারা ভালো ছেলে, তারপর কি হবে? আকাঙ্ক্ষা গুণটা এখানে নাই, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে তোমার এটা অধীন খণ্ডবাক্য। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না, কিন্তু গাড়ি পেলাম না, অফকোর্স এটা কি আমার যৌগিক বাক্য।
আচ্ছা ঠিক আছে, এইটুক ছিল হচ্ছে আমাদের তোমার বাক্য থেকে পড়া। আমরা যেহেতু চ্যাপ্টার ছোট ছোট তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলোই শুধু রেখেছি। আমরা চাই যেন তোমরা পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ। এই যে এখন প্রশ্নগুলো পড়ে আসলাম, এগুলো যদি তোমরা পারো, কয়েকজন হয়তো অনেকে হয়তো থাকতে পারো যে একটুর জন্য এক দুইটা মিস গেছে, এক দুইটা হয়তো পারো নাই, সেক্ষেত্রে তোমরা যে আমার সাথে করছো বা এখনই করে ফেলতেছো পড়ার সাথে সাথে, এইটা তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল। তুমি হচ্ছে পরবর্তীতে পড়ার জন্য রেখে দিলে পড়া হইতো না। আমি তো এই স্লাইড পুরোটাই দিয়ে দেবো তোমাদের জন্য। আমি ওই যে ওই এমসিকিউর স্লাইড তো পুরোটা তোমাদের ভিডিওর মধ্যে থাকবেই। তো তোমরা যদি সেক্ষেত্রে ওখান থেকে দেখে করলে পরবর্তীতে হয়তো নাও করা হতে পারে, তোমরা যখন আমার সাথে ইনক্লুড করে থাকবা, করে ফেলবা, সেটা তোমাদের জন্য উপকার হবে। আর আমরা তোমাদের জন্য এইসব করতেছি, ঠিক আছে? তো এখন আমরা পরের ইয়েতে যাই। এটা হচ্ছে কি বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন আমরা ছোটবেলা থেকেই জানি। বিরাম চিহ্ন নিয়ে আমি তোমার হচ্ছে একটা কথা আগে লিখে দিতে চাই। বিরাম চিহ্নর জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা অনেকে হয়তো ওনার নাম চিনে থাকবে। তো বাংলায় বিরাম চিহ্নর এই প্রবক্তাটা হচ্ছেন তিনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, তো এখানে বিরাম চিহ্ন আমরা মেনলি কি করি দেখো তো। বিরাম চিহ্ন হচ্ছে গিয়ে মানুষ একটানা কথা বলতে পারে, এরা হচ্ছে বিরাম চিহ্ন। তাই মানে পারে না, সেই জন্য মানুষকে থামতে হয়। তো থামার জন্য আমরা হচ্ছে কি করি, থামার জন্য আমরা বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি। আচ্ছা, তোমাদের বইয়ে আছে কি না ইনক্লুড করা আমি ঠিক জানি না, বাট আমি তোমাদের একটা শর্ট টেকনিকে বাংলার প্রত্যেকটা বিরাম চিহ্ন এবং তোমার হচ্ছে ওদের জন্য কতটুকু সময় থামতে হয় সেটা অনেক ইজিলি শিখাই দিব। হ্যাঁ, তোমরা একটা ছোট করে কবিতা লিখবা সেরকম, কোষে দাড়ি টান, তারপর লিখবা হচ্ছে জিজ্ঞাসাকে যান, বিস্ময় কোলন কোলন আবার কোলন আর ড্যাশ, কোষে দাড়ি টান, জিজ্ঞাসাকে যান, বিস্ময় কোলন কোলন আর ড্যাশ, কোলন আর ড্যাশ, হাইফেন নো শেষ, শেষ, উদ্ধরণে এক উচ্চারণ, ব্র্যাকেটে নির্বাদন। এই যে এখানে হচ্ছে তোমাদের আমি বিরাম চিহ্নর মোটামুটি অনেকগুলো বিরাম চিহ্ন লিখেছি। আচ্ছা, এখানে ক মিন করতেছে হচ্ছে কমা, সে মিন করতেছে হচ্ছে সেমিকোলন, এখানে কর পরে সে, তো ক বলতে কমা বলতে মনে রাখবা এক, এক বলতে প্রয়োজনীয় সময়, মানে তুমি মুখে এক বলতে যতটুকু সময় লাগবে এক, ততটুকু সময় হচ্ছে কমার জন্য থামতে হয়। আর সেমিকোলনে হচ্ছে এক বলার দ্বিগুণ সময় থামতে হয়, কারণ সেমিকোলন হচ্ছে কমার পরে। তো সেক্ষেত্রে সেমিকোলনে তুমি হচ্ছে এক বলার দ্বিগুণ সময় তোমার হচ্ছে থামবা। দেন হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে দাড়ি থেকে শুরু করে দাড়ি টান, জিজ্ঞাসাকে যান, বিস্ময় কোলন কোলন আর ড্যাশ ড্যাশ, এই সবগুলোর জন্য 1 সেকেন্ড করে থামতে হবে। দাড়ি টান, জিজ্ঞাসাকে যান, বিস্ময় কোলন কোলন আর ড্যাশ, এগুলোর জন্য আমরা 1 সেকেন্ড থামবো। হাইফেন নো শেষ মানে হাইফেনে থামতে হবে না। উদ্ধরণে এক উচ্চারণ মানে উদ্ধরণে এক বলার সময় প্রয়োজনীয় সময় থামতে হবে, এবং ব্র্যাকেটে নেই ভাতন অর্থাৎ ব্র্যাকেটে থামার কোনো দরকার নাই।
তো এখানে আমরা এটা শিখে গেলাম কোষে দাড়ি টান, জিজ্ঞাসাকে যান, বিস্ময় কোলন কোলন আর ড্যাশ 1 সেকেন্ড হাইফেন নো শেষ উদ্ধরণে এক হাইফেন নো শেষ উদ্ধরণে এক উচ্চারণ আর ব্র্যাকেটে নেই বাঁধন। ওকে, তারপর হচ্ছে আমরা সামনের দিকে আগাই। এখানে যদিও সময়টা তোমাদের জন্য ঠিক এখন না লাগলেও পরবর্তীতে কাজে লাগবে, আর তোমাদের বইয়ে থাকলে তো হয়েছেই। এখানে দেখো অনেকগুলো বিরাম চিহ্নর নাম আছে, হ্যাঁ, যেমন কমা, সেমিকোলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন কোলন ড্যাশ ড্যাশ। এই কমা, সেমিকোলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন কোলন ড্যাশ এবং ড্যাশ, হাইফেন, উদ্ধরণ, বন্ধনী, বিকল্প, ইলাক ইত্যাদি নানা ধরনের চিহ্ন আমাদের মধ্যে আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখব বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কোনগুলা। বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন হচ্ছে মাত্র দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন এবং বিস্ময় চিহ্ন। বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নগুলা হচ্ছে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন এবং বিস্ময়সূচক চিহ্ন। দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন এবং বিস্ময়সূচক চিহ্ন, এই তিনটা হচ্ছে বাক্যের শেষে ব্যবহৃত হয়। দাড়ি কি? দাড়ি হচ্ছে বক্তার বা লেখকের মনোভাব সমাপ্তি বোঝাতে তোমার হচ্ছে দাড়ি বা পুনর্চ্ছেদ বসে থাকে। সমাপ্তি বোঝাতে হচ্ছে দাড়ি বা পুনর্চ্ছেদ বসে। জিজ্ঞাসা চিহ্ন জিনিসটা কি? জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে গিয়ে তোমার মনের কোনো কিছু জানার আগ্রহ জন্মালে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন বসে। বিষয় চিহ্ন হচ্ছে বক্তার মনের বিভিন্ন আবেগ, যেমন আনন্দ, বেদনা, দুঃখ ইত্যাদির জন্য সবার শেষে বিষয় চিহ্ন বা সম্বোধন চিহ্ন বসে। এখানে প্রত্যেকটার আলাদা আলাদা একটা নাম আছে। যেমন দাড়ির ক্ষেত্রে দাড়ির আরেকটা নাম হচ্ছে কি আমার পূর্ণচ্ছেদ। জিজ্ঞাসা চিহ্নর আরেকটা নাম হচ্ছে আমার প্রশ্ন চিহ্ন। বিস্ময় চিহ্নর আরেকটা নাম হচ্ছে আমার সম্বোধন চিহ্ন। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন কোনগুলা? কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, ঊর্ধ্বকমা, উদ্ধৃতি চিহ্ন, বিকল্প চিহ্ন ইত্যাদি সব হচ্ছে বাক্যের মধ্যে বসে থাকে। কমা, সেমিকোলন, কোলন এবং হাইফেনের ব্যবহার যদি আমরা দেখি, কমা হচ্ছে বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে। তারপর হচ্ছে যেমন তোমার হচ্ছে বিভিন্ন কারণে কমা ব্যবহৃত হয়। এক হচ্ছে অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে, যেমন তুমি যাবে না যাবে না, সুখ চাও সুখ পাবে পরিশ্রমে। বাক্যে সম্বোধন পদের পর কমা বসে, যেমন সেতু পড়তে বসো, বিথু খাবে এসো। একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কমা বসে, যেমন বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম। পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান প্রধান নদী। সুখ দুঃখ আশা নিরাশা একই মালার ফুল। তুমি আমি ও রবিন একই বাজারে যাব। এখানে হচ্ছে কি একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কমা বসবে। একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে হচ্ছে কমা বসে। দেন একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কমা বসে, যেমন শ্রেষ্ঠা কাছে ঢুকলো, বই রাখলো, আমার কাছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পয়লা দিবস খুবই আনন্দের দিন। নেক্সট হচ্ছে বাক্যে উদ্ধৃতি চিহ্নর আগে কমা বসে, যেমন মা বললেন আজ অঙ্ক করতে বসো, আমি বললাম গল্পের বই পড়তেই ভাল লাগছে। সেমিকোলন একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে তাদের মাঝে যোগসূত্র রাখার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। সেমিকোলন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেয়। সেমিকোলন কমার চেয়ে তোমার হচ্ছে দ্বিগুণ সময় বিরতি নেই। দুটি বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে। দিনটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, কথাটা বলা সহজ করা কঠিন ইত্যাদি। একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে, যেমন আগে স্কুলের পড়া, পরে বইয়ের পড়া। যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে, যেমন মনোযোগ দিয়ে পড়ো তাহলেই ভালো ফল করবে, ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। কোলনের মধ্যে কি আছে? নানা কারণে কোলন চিহ্ন ব্যবহৃত হয়, যেমন উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে, যেমন বাংলা সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। উদ্ধৃতির আগে, যেমন রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভবনে। নাটকের সংলাপের আগে, যেমন দুঃখী কাঙালি, যে এরকম টাইপের ড্যাশ বসে থাকে। হাইফেনটা কি? হাইফেনকে বাংলায় বলা হয় সংযোগ চিহ্ন। হাইফেনকে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয়ে থাকে। এই কারণ বিভিন্ন কারণে বাক্যে হাইফেন ব্যবহার করা হয়, যেমন দুটি শব্দের সংযোগ বোঝাতে, সমাসবদ্ধ পদের পরে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য। আচ্ছা, দুটো শব্দের সংযোগ বোঝাতে, যেমন আমার মা বাবা বেড়াতে গেছেন, পাপ পুণ্য ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন বসে। 2টা বড় বড় স্টার দিয়ে নাও এখানে।
আচ্ছা, আমাদের নেটের একটু সমস্যা হচ্ছে মনে হয়। তো দুটি সমাসবদ্ধ পদের অংশকে আলাদা করে দেখানোর জন্য হচ্ছে আমাদের কি বসে থাকে, দুইটা সমাসবদ্ধ পদকে আলাদা করে দেখানোর জন্য আমাদের কোলন তোমার হচ্ছে আচ্ছা, দুইটা সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হচ্ছে হাইফেন ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন, তাদের মধ্যে হচ্ছে তোমার অহিনুকূল সম্পর্ক, এরকম টাইপের। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি তোমার বিরাম চিহ্নেরও পার্ট। এখন আমরা বিরাম চিহ্নর কতগুলো এমসিকিউ দেখি। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় বিরাম চিহ্ন। বিশ্রামের জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি তাদেরকে বলা হয় বিরাম চিহ্ন। মা বললেন অঙ্ক করতে বসো, বাক্যে কি বিরাম চিহ্ন, বাক্যে কি কি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়েছে? দেখো, মা বললেন, কমা ব্যবহৃত হয়েছে, অঙ্ক তাহলে উদ্ধরণ চিহ্ন ব্যবহৃত হয়েছে এবং দাড়ি ব্যবহৃত হয়েছে, তাহলে কমা, উদ্ধরণ এবং দাড়ি। মা বললেন পড়তে বসো, এখানে তিনটা চিহ্ন ব্যবহৃত হয়েছে। কোনটি কোলন ড্যাশ? কোলন ড্যাশ কোনটাই, যেটা না। নেক্সট, বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে কোনটি ব্যবহৃত হয়? সমাপ্তি মানেই হচ্ছে পুনর্চ্ছেদ বা দাড়ি, পুনর্চ্ছেদ বা দাড়ি। বাক্যে প্রশ্ন বোঝানোর জন্য কোন চিহ্ন বসে? অফকোর্স প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আমরা পরের কোয়েশ্চেনে যদি যাই, বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কোন বিরাম চিহ্ন বসে? উদ্ধৃতি চিহ্নের আগে সবসময় কমা ব্যবহৃত হয়। উদ্ধৃতি চিহ্নের আগে সবসময় কমা ব্যবহৃত হয়। একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হলে কি বসে? অফকোর্স সেমিকোলন বসে। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট লাইন ছিল বইয়ের। একাধিক বাক্য তোমার হচ্ছে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হলে তার আগে সেমিকোলন বসে। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? সেমিকোলন বসে, কারণ সেমিকোলন হচ্ছে কমা থেকে দ্বিগুণ সময় পর্যন্ত বিরতি দিয়ে থাকে। দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্ন বসে? দুটি বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে, তাদের মধ্যে হচ্ছে তোমার সেমিকোলন বসে থাকে। দুটি শব্দের সংযোজক বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? সংযোজক বোঝাতে সবসময় হচ্ছে গিয়ে তোমার হাইফেন বা সংযোজক চিহ্ন ব্যবহার করা হয়, কারণ হাইফেনের আরেক নামই হচ্ছে সংযোজক চিহ্ন। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কি ব্যবহৃত হয়? সমাসবদ্ধ পদের বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়ে থাকে। কোন জ্যোতি চিহ্নটি অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয়? অল্প বিরতি হচ্ছে কমা। কোন বিরাম চিহ্নটির বিরতিকাল নেই? তোমার হচ্ছে এদের মধ্যে উদ্ধরণীয় এক উচ্চারণ, বিস্ময়কলন কোলনডেশ, হাইফেন হচ্ছে নো শেষ। আমরা যে কবিতাটা লিখেছিলাম, কবিতাটাতে কিন্তু হাইফেন নো শেষ লিখেছিলাম, তো সেক্ষেত্রে হাইফেনে কোনো তোমার হচ্ছে বিরতিকাল নাই। আচ্ছা, আমি কবিতাটা তোমাদের আবার দেখাই দিব না এখন। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য সেমিকোলন, না, সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য হচ্ছে হাইফেন। কোথায় কোলন বসে? কোলন হচ্ছে বসবে তোমার উদ্ধৃতির পূর্বে। দাড়ি চিহ্নের অপর নাম কি? দাড়ি চিহ্নের অপর নাম হচ্ছে পুনর্চ্ছেদ। বাক্যের অর্থ স্পষ্ট করতে কি বসে? বাক্যের অর্থ স্পষ্ট করতে কমা বসে। তো এইটুকু ছিল হচ্ছে আমাদের এমসিকিউ এর পার্ট। তো এইভাবে হচ্ছে তোমাদের মোটামুটি আমাদের তৃতীয় লেকচারও কমপ্লিট হয়ে গেল, এবং এখানে আমরা তোমাদের হচ্ছে টোটাল 3টা পরিচ্ছেদ পড়িয়ে দিয়েছি, এবং 3টা পরিচ্ছেদের তোমার হচ্ছে এক্সাম আমাদের কোয়েশ্চেনও সলভ করা হয়ে গেল। এখন আমরা যেটা বলেছিলাম আগে, বিরাম চিহ্ন নিয়ে একটু পড়ায় দিব তোমাদের। ওই বইয়ের শুরুতে যে জিনিসটা লিখতেছিলাম এখানে আবার দেখাই। বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্ন থেকে আমরা ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এবং ইন্টারমিডিয়েট লেভেল প্রত্যেকটা সময়ে একটা বা দুইটা এমসিকিউ পাবোই বিরাম চিহ্ন থেকে। এবং বিরাম চিহ্নর যে তোমার হচ্ছে কোনটার জন্য কতটুকু সময় থামতে হয়, বিরাম চিহ্ন মানেই তো আমরা ওখানে হচ্ছে রেস্ট নিই, আমরা থামার জন্য, কথা বলার সময় থামার জন্য যেই ওয়ার্ড তোমার হচ্ছে জিনিসগুলো ব্যবহার করে থাকি, সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে বিরাম চিহ্ন। তো এখানে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করার উদ্দেশ্যই হচ্ছে থামা। তো এক্ষেত্রে কোন বিরাম চিহ্নের জন্য কতটুকু থামতে হবে সেটা একটা একদম শর্ট টেকনিকে মনে রাখা যায়। সেই শর্ট টেকনিকটাই আজকে তোমাদের দেখাবো। আমি ছোট একটা কবিতা লিখব। কবিতাটা হচ্ছে এরকম: কোষে দাড়ি টান, জিজ্ঞাসাকে জান,
কি করব আমরা? কোষে দাড়ির টান জিজ্ঞাসাকে জান বিস্ময় কোলন কোলন ড্যাশ। তারপর লিখবো আমরা হাইফেন নো শেষ উদ্ধরণে এক উচ্চারণ ব্র্যাকেটে নেই বাঁধন। এই কবিতাটুকু জানলে তোমরা যে কোনো বিরাম চিহ্ন এবং কোন বিরাম চিহ্নের জন্য কতটুকু সময় ভাবতে হবে সেটা জেনে যাবা। যেমন ধরো এখানে কোষে ক দিয়ে হচ্ছে কমাকে ইন্ডিকেট করা হচ্ছে, সে দিয়ে হচ্ছে সেমিকোলনকে ইন্ডিকেট করা হচ্ছে, ক আগে সে পরে। হ্যাঁ, ক কমা 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 হচ্ছে এক বলতে যত সময় লাগবে তত সময়, মানে কমা দিয়ে হচ্ছে এক বলতে যত সময় লাগে ততক্ষণ থামতে হবে, মুখে এক বলতে যত সময় লাগবে তত। সেমিকোলন হচ্ছে ক এর দ্বিগুণ, মানে এক বলার 2 গুণ সময় থামতে হবে হচ্ছে গিয়ে তোমার সেমিকোলনের বেলায়। দেন এই যে দাড়ি থেকে শুরু করে এইটুক পর্যন্ত কোলন আর ড্যাশ পর্যন্ত, দাড়ি টান জিজ্ঞাসা সূচক চিহ্ন জান বিস্ময় কোলন কোলন আর ড্যাশ, এগুলো সবগুলা হচ্ছে 1 সেকেন্ড। দাড়ি টান জিজ্ঞাসাকে জান বিস্ময় কোলন কোলন ড্যাশ, এগুলো সব 1 সেকেন্ড। হাইফেন নো শেষ মানে হাইফেনে থামতে হয় না, উদ্ধরণে এক উচ্চারণ মানে উদ্ধরণ চিহ্নতে এক উচ্চারণ করার সময় থামবো, ব্র্যাকেটে নেই বাঁধন মানে ব্র্যাকেটেও থামতে হবে না। এভাবে হালকা এই ছোট কবিতা দিয়ে আমরা ইচ্ছা করলে কিন্তু তোমার পুরো বিরাম চিহ্নর কোনটার জন্য কতটুকু সময় থামতে হবে সেটা জানতে পারি। এরকমভাবেই তোমাদের হচ্ছে ছোট ছোট শর্ট টেকনিকে সুন্দর টেকনিকে তোমাদের জন্য সম্পূর্ণভাবে বিনামূল্যে, অষ্টম শ্রেণীর জন্য সম্পূর্ণভাবে বিনামূল্যে তোমাদের অর্থভাষিকের প্রস্তুতিটাকে আরও সহজ করে দেওয়ার জন্য আমরা হচ্ছে রেগুলার এইসব ক্লাস নিয়ে যাচ্ছি। বিষয়ভিত্তিক প্রত্যেকটা ক্লাস হচ্ছে বাংলার পাশাপাশি তোমার হচ্ছে বিজ্ঞান গণিত তারপর ইংলিশ সবগুলা ক্লাসে নেওয়া হচ্ছে। তো তোমরা সবাই হচ্ছে আমাদের ক্লাসগুলো করবা। যারা আমাদের গ্রুপে এখনও জয়েন হও নাই তারা হচ্ছে এই পোস্টের লিঙ্কে এবং কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সবাই হচ্ছে এই গ্রুপে জয়েন হয়ে নাও। সম্পূর্ণ বিনামূল্যে এর থেকে ভালো সুন্দর এবং বেসিকের ক্লাস আর পাবা না। ধন্যবাদ সবাইকে।